প্রিয় দর্শক, আজকে আমরা একটা বিশেষ এপিসোডে যুক্ত হয়েছি এবং আমাদের সাথে আছেন আমার একজন অত্যন্ত প্রিয় মানুষ। আমরা একসাথে কাজ করেছি, সুলতান মোহাম্মদ জাকারিয়া। সুলতান মোহাম্মদ জাকারিয়াকে আপনারা অনেকেই হয়তো এখনো চেনেননি। সুলতান মোহাম্মদ জাকারিয়া বাংলাদেশের যে কয়জন মানবাধিকার কর্মী আন্তর্জাতিকভাবে পরিচিত তার মধ্যে একজন। উনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে কাজ করেছেন, দক্ষিণ এশিয়ার গবেষক ছিলেন এর আগে, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ফেলো ছিলেন, এবং বাংলাদেশ এবং পাকিস্তান বিশেষজ্ঞ উনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের। সুলতানের সাথে আমার পরিচয় যোগাযোগ এই ফ্যাসি বিরোধী লড়াইয়ের মধ্যে দিয়ে এবং হিউম্যান রাইটস অ্যাক্টিভিজমের মধ্যে দিয়ে। যখন আমাদের এই বিপ্লবটা চলছিল সেই সময়ে সুলতান একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করে, সেটা হচ্ছে আইসিসি কোর্টে কিভাবে হাসিনাকে অভিযুক্ত করা যায় এবং হাসিনার বিরুদ্ধে মামলা করা যায়, এবং সেটা নিয়ে আমরা সেই সময় আলাপ করেছিলাম। আপনারা জানেন আমি বলেছিলাম যে আমাকে এভিডেন্সগুলো দেন, এভিডেন্সগুলো আমরা কালেক্ট করা শুরু করেছিলাম এবং সেই কাজটা আমাদের এখনো চলমান আছে। এবং এ বিষয়ে আপনারা দেখেছেন যে কেউ কেউ মামলা করেছে, হ্যাঁ, কিন্তু এটাকে আমরা যেন একটা রোবাস্ট, মানে যেটাকে বলা হয় যে এমন একটা মামলা যেই মামলাটাকে আমরা একদম শেষ পর্যন্ত নিয়ে যেতে পারবো এবং কোনোভাবেই শেখ হাসিনা এবং তার সহচররা কোনোভাবেই ছাড়া পাবে না, সেরকম একটা জায়গায় আমরা নিয়ে যেতে চাই। এবং এটার সাথে আমরা আমাদের আন্তর্জাতিক বন্ধুদেরকে, আন্তর্জাতিক হিউম্যান রাইটস সংগঠনগুলোকে আমরা যুক্ত করতে চাই। তো আমি এই বিষয়টা আর বলি না, আমি সহ আমারও জানার ইচ্ছা আছে সুলতানের কাছে, জাকারিয়ার কাছে, যে আমরা এটাকে কিভাবে করতে চাই। সুলতান মোহাম্মদ জাকারিয়া, আপনার কাছে আমরা শুনতে চাই আপনাদের, মানে আপনার না, আমাদের পরিকল্পনাটা কি এবং কিভাবে আমরা এই কাজে অগ্রসর হব। ধন্যবাদ। আমরা এবং আপনি যেটা খুব সুন্দর করে বলেছেন যে একটা ফ্যাসিবাদ বিরোধী একটা লম্বা সংগ্রামে লড়াই আমরা একসাথে কাজ করেছি এবং সেটা আমাদের জন্য সৌভাগ্য যে আমরা এটার একটা যৌক্তিক পরিণতি আমরা পেয়েছি। কিন্তু এটা ছিল আমাদের সংগ্রামের একটা ধাপ। আমাদের সংগ্রামের দ্বিতীয় এবং অন্যতম যে আরো যে ধাপগুলো রয়ে গেছে সেটা হচ্ছে এই অপরাধীদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসা। বিচারের প্রশ্নে আমরা যখন জুলাইয়ের 3rd উইকে যখন ম্যাসাকার হলো, আমাদের শত শত বন্ধুদেরকে হত্যা করা হলো, শেখ হাসিনা যে ক্রাইমটা করেছে তার ট্রুপস দিয়ে, তার ছাত্রলীগের গুন্ডা বাহিনী দিয়ে, তার পুলিশ দিয়ে, বিজিবি দিয়ে, র্যাব দিয়ে, এই ঘৃণ্য খুনের অপরাধগুলো থেকে যাতে সে ছাড়া না পায়। আমরা যদি শেখ হাসিনাকে এই ক্রাইমের জন্য বিচারের মুখোমুখি দাঁড় করাতে চাই, তাহলে আমাদের সামনে একমাত্র অপশন ছিল যে ঘটনাগুলো ঘটেছে এটাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আন্তর্জাতিক অপরাধ আদালতে একটা করা, এটাকে বলে একটা কমিউনিকেশন সাবমিট করা। সেটারও ওয়ে হচ্ছে যে সিন্স বাংলাদেশ ইজ এ স্টেট বা পার্টি, বাংলাদেশ রোম স্ট্যাটিউটের স্বাক্ষর করা রাষ্ট্র, এবং আমরা যেহেতু আইসিসি কনভেনশনের রোম স্ট্যাটিউটের ইন্টারাপ্ট করি জাকারিয়া, সেটা হচ্ছে যে প্রথম ধাপ আইসিসি কোর্টে মামলা করার প্রথম ধাপ হচ্ছে একটা কমিউনিকেশন সাবমিট করা। জি, তার মানে কমিউনিকেশনটা কি? এইটা অনেকটা একটা ভেরি ওয়েল ডকুমেন্টেড থরো লিগাল আর্গুমেন্ট যে হোয়াট ইজ হ্যাপেনিং, হাউ ইট ইজ হ্যাপেনিং, এবং এই মানে হোয়াটের মধ্যে আমরা বলবো যে এখানে যেসব খুন খারাপিগুলো হচ্ছে এগুলো সিস্টেমেটিক্যালি রাষ্ট্র কর্তৃক খুন, জখম, অত্যাচার এগুলো হচ্ছে। তার মানে এখানে থাকবে একটা ঘটনার বর্ণনা এবং এর মধ্যে থাকবে প্রমাণ কে করেছে, কার কার দায়িত্ব, কমান্ড রেসপন্সিবিলিটি কি, কিভাবে মানবাধিকার লঙ্ঘনটা হয়েছে, কিভাবে
মানবতার বিরুদ্ধে অপরাধটা অপরাধ সংঘটিত সংগঠিত। হয়েছে, তার একটা সুনির্দিষ্ট প্রমাণ দিয়ে জি। একটা কমিউনিকেশন। এটা কত বড় হয়? এইটার নির্দিষ্ট কোনো পেজ লেংথ নাই। এটা ছোটটা হইতে হবে, বড় হইতে হবে তা না। এটা ডিপেন্ড করে যে ক্রাইমের গ্র্যাভিটিটা কতটুকু এবং আমরা কত লোক এটার সাথে জড়িত, কত লোককে আমরা এটার মধ্যে সুপারিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আওতা আমরা নিয়ে আসতে চাই। আচ্ছা, আমি So, এখানে আরেকটু তাহলে একটু যুক্ত করি। সেটা হচ্ছে যে শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘন তো শুধু এই জুলাই আগস্ট বিপ্লবের সময়ে না, তার মানবাধিকার লঙ্ঘনের বিষয় শুরু হয়েছে আরো আগে। আরো তার অনেক মধ্যে গুম আছে, তার মধ্যে ক্রস ফায়ার আছে, করেছে। তার মধ্যে 5ই মে 2013 হেফাজতে হত্যাকাণ্ড আছে, এমনকি মৌলানা সাঈদীর মৃত্যুদণ্ডের পরে, ফাঁসির আদেশ দেওয়ার পরে যে সারা দেশব্যাপী বিক্ষোভ হয়েছিল, সেখানে 87 জনকে হত্যা করা হয়েছে। তারপরে মোদির আগমনের সময়ে তো প্রচুর হত্যা করা হয়েছে, আমরা সেই সংখ্যাগুলো জানি না। তারপরে ধরেন আয়নাঘর আছে, যেটা খুব গুরুত্বপূর্ণ, যে আয়নাঘরের বন্দিরা বেরিয়েছে এবং আমরা এখন জানি আয়নাঘর ইজ নট এ ফিকশন, এটা ফ্যাক্ট। হ্যাঁ, তো তাহলে এই যে কমিউনিকেশনটা এখন আমরা তৈরি করব বা আমাদের বন্ধুদের মাধ্যমে আমরা তৈরি করব, এর মধ্যে কি সব ঘটনাগুলোই থাকবে না শুধুমাত্র আগস্ট জুলাই এর ঘটনাগুলো থাকবে? গুড কোয়েশ্চেন, এটা খুবই ভালো প্রশ্ন। বেসিক্যালি শেখ হাসিনার ক্রাইম তো আপনি যেভাবে বর্ণনা করলেন, এটা তো লিখে শেষ করা যাবে না। গত 10 বছর 15 বছরে অজস্র ক্রাইম। আমরা যদি শুধু জুলাই এবং অগাস্টে যে হত্যাকাণ্ডটা হয়েছে শুধু যদি সেটাও করি, আই বিলিভ, এবং আমাদের যারা আইন অঙ্গনের সাথে জড়িত বন্ধু আছে, যাদের এক্সপার্টিজ আছে অন আইসিসি অ্যান্ড ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, দে এগ্রি যে এইটা উইল বি সাফিসিয়েন্ট অলসো। বাট আমরা যেটা এখন যে পরিবর্তিত পরিস্থিতি, এখন শেখ হাসিনা ইজ গন অ্যান্ড উইল টক অ্যাবাউট হোয়াট ইজ দি ইমপ্লিকেশন অন আওয়ার ইনিশিয়েটিভ। আমার মনে হয় আমরা উইল include the systematic and forced ডিসঅ্যাপিয়ারেন্সের যে কেসগুলো এবং এক্সট্রা জুডিশিয়ালের যে কেসগুলো। সো there are plenty of evidences that we can gather, কিন্তু আমার মনে হয় শুধু আমরা যদি এই 2-3টা বিষয় রাখি, যে গুম এবং গত 10-15 বছরে যে 3,000 লোককে যে সে মারল ক্রস ফায়ারে, এবং এই জুলাই এবং অগাস্টে যে মারা গেল। সো এখন এই যে ইভেন দিস নাম্বারস ইজ হিউজ, এটা বাংলাদেশের ইতিহাসে তো কোনো শাসক এত লোক মারারে নাই বাংলাদেশের ইতিহাসে কোনোদিন। এবং আমি বলি যে 71-এর যুদ্ধের ওই সময়টা বাদ দিলে ইভেন ব্রিটিশ বা পাকিস্তান যদি আপনি একসাথেও ধরেন, গত 300 বছরের 400 বছরের ইতিহাসে এই বাংলায় এত লোক কেউ মারারে নাই। তো এটা তো একটা হিউজ ক্রাইম। এবং এক সময় হতো যখন বর্গিরা আসতো, হ্যাঁ, যখন বর্গিরা হামলা করতো তখন এই পরিমাণে হত্যাকাণ্ড তারা করতো। কিন্তু কোন শাসক আমি বলছি যে বাংলার এখানে আপনি যদি লক্ষণ সেনের আগেও যান, কোন শেখ হাসিনা তো শাসক না, আসলে শেখ হাসিনা তো দখলদার। বর্গিরা যেমন আগ্রাসনকারী, শেখ হাসিনাও ঠিক একইভাবে দখলদার। তার কোনো বৈধতা ছিল না, সে কোনো ভোট করেনি, সে আমাদের ভোটে নির্বাচিত না। আচ্ছা, আমি আরেকটা জিনিস করি, এটা আমার মনে হয় এই প্রশ্নটা দর্শকদের মনেও আসছে, সেটা হচ্ছে এই যে কমিউনিকেশন ডকুমেন্টটা, এটা কি তৈরির কাজে হাত দিয়েছেন অলরেডি? এখানে আমাদের অস্ট্রেলিয়ার এক বন্ধু, উনি একটা সাবমিশন করেছেন, বাট এইটা হি ইজ নাও ওয়ার্কিং উইথ আস। আমাদের একটা মিটিং হয়েছে। এটা আসলে মানে উনি একটু রাশ করে এটা সাবমিট করেছেন, বাট উই নাও রিকগনাইজ দ্যাট আসলে একটা রোবাস্ট আমাদের যে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কমান্ড, সোজা বাংলায় আমাদের উদ্দেশ্য হচ্ছে শেখ হাসিনাকে ঝুলিয়ে দেওয়া, শেখ হাসিনাকে বিচারের আওতায় আনা, মানে আমার ভাষায় আর কি ঝুলিয়ে দেওয়া। হ্যাঁ, তো এখন এইটার জন্য আমাদের যে ইমপ্লিকেটিং এভিডেন্স গুলো দরকার। এখন একটা সেট অফ এভিডেন্স, এটা আপনার কাছে আসছে, আমাদের ওই যে পোর্টালে, ওখানে আমাদের শত প্রায় 2,000-এর বেশি লোকজন সাবমিট করেছে। এগুলো হচ্ছে ওয়ান সেট অফ এভিডেন্স, যে লোকজন গুলি করছে,
কে করছে, হ্যাঁ, মৃত্যুর ঘটনাগুলোতে দেখাচ্ছে। হুম। বাট আমাদের আরেকটা খুব ক্রিটিক্যাল সেট অফ এভিডেন্স উই নিড, যে জিনিসগুলো নিয়ে আমরা কাজ করছি, যে আসলে হাউ ক্যান উই ইমপ্লিকেট দিস কমান্ড হুম। মানে রেসপন্সিবিলিটির আওতায় শেখ হাসিনাকে, কাদের সাহেবকে, কিংবা অন্য যারা কমান রেসপন্সিবিলিটির আওতায় আছেন, ডিবি হারুনকে, পুলিশের, অর্থাৎ হোয়াট দে ডিড, হোয়াট ইনস্ট্রাকশন দে ডি, মানে আচ্ছা, একটা জিনিস বলি যাকে, ডিবি হারুন কোথায়? ইটস এ গুড কোয়েশ্চেন। এটা বাংলাদেশের লোকজনকে মানে আপনি জানেন ডিবি হারুন কোথায়? আমি জানি না। আমি আচ্ছা, অনেক ঠিক কিছু আছে। শুনছি, আমি স্পেকুলেশন বলতে চাচ্ছি না আর আচ্ছা, কি। আচ্ছা। আমার কাছে না, ডেফিনিটিভ কোনো ইনফরমেশন নেই। আচ্ছা, ঠিক আছে। আমি একটু আপনাকে থামিয়ে দিয়ে মাঝে, মাঝে প্রশ্ন করতে হচ্ছে। আপনি শিওর। কিছু মনে করবেন না। না, না, কারণ অবশ্যই, আ আমার মনে যে প্রশ্নগুলো আসছে, সে একই প্রশ্ন হয়তো দর্শকদের মনেও আসছে। হ্যাঁ? আমি অবশ্যই। খুব নাইভ ভাবে আপনাকে আপনার ইয়েটাকে অ্যাপ্রোচ করতে চাই। ধরেন একজন শাসক আ একটা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি করলো। একটা। হুম, ওয়ান স্পেসিফিক একটা ইনস্ট্যান্স। ধরেন আয়না ঘরের মতো একটা ঘটনা ঘটালো। হুম? হুম, আয়না ঘরে এরকম করে নিয়ে যেয়ে মানুষকে বিচার ছাড়া আটকে রাখলো, যার আসলে কোনো অপরাধ নাই। হুম, সে কোনো হুম, অপরাধ করেনি। হ্যাঁ? এবং হুম, যার বিরুদ্ধে কোনো ফৌজদারি আ একটা অভিযোগ দায়ের করারও মতো তার কোনো অপরাধের কোনো হিস্ট্রি নাই। হ্যাঁ? কিন্তু তাকে কিছু করা যাচ্ছে না। কিন্তু তাকে জেলে ঢুকাতে হবে। তাকে হুম, নির্যাতন করতে হবে এবং তার মুখটা বন্ধ করে রাখতে হবে। সেইজন্য সে একটা সিক্রেট ডিটেনশন সেন্টার বানালো, যেটা বাংলাদেশের আইনের মধ্যে নাই, তার হুম, এখতিয়ারের মধ্যেও নাই। হুম, অবশ্যই বাংলাদেশ সরকারের এখতিয়ারের মধ্যে আছে যে আমি একটা জেল বানাবো, হুম। সেইখানে কেউ অপরাধ করলে আমি আদালতে যাব, আদালত যদি শাস্তি দেয় ২৪ তাহলে ঘন্টার তাকে মধ্যে, হ্যাঁ, তাহলে ২৪ তাকে ঘন্টার জেলে মধ্যে। রাখবো। কিন্তু রাইট। আমি যার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করতে পারছি না, হুম, হ্যাঁ, ধরেন আমার বিরুদ্ধে মামলা করছে, হুম, কতগুলো মামলা করছে আমি জানি না, হুম, বাট করছে তো মামলা। তো আমার বিরুদ্ধে অভিযোগ, ধরেন সুলতান মোহাম্মদ জাকারিয়া, তার বিরুদ্ধে তো কোনো অভিযোগ করার মতো কোনো হুম, কিছু নাই। হুম, হুম, হ্যাঁ, সে তো ভিডিও বানাচ্ছে না, ইউটিউব করছে না, এই করছে না, সেই করছে না, সরকারকে গালিও দিচ্ছে না। হুম, হ্যাঁ, তো হুম, জাতির পিতার বা শেখ হাসিনার সম্মান হানি করছে না। হুম, তো এখন সুলতান মোহাম্মদ জাকারিয়াকে আমি কিভাবে শায়েস্তা করব? হুম, সুলতান মোহাম্মদ জাকারিয়াকে আয়না ঘরে ঢুকায় দিব। হুম। তাই তো? জি, বিষয়টা তো এরকমই। জি। মানে ব্রিগেডিয়ার আজমিকে কেন ঢুকানো হলো? একজন এক্সাক্টলি। সেলিব্রেটেড আর্মি আর্মি অফিসার। অফিসার। হ্যাঁ? তাকে হুম, কেন ঢুকানো হলো? কারণ সে গোলাম আজমের ছেলে এবং হুম, তার বিরুদ্ধে কোনো অভিযোগ হুম, নাই। সে হুম, রাজনীতিও করে না। হুম, হুম, হ্যাঁ? জামাত ইসলামীর সাথে তার কোনো সম্পৃক্তি নাই। তো তাকে আমি আয়না ঘরে ঢুকিয়ে দেব। মীর কাসেম আলীর ছেলে হুম, একজন ডাক্তার। হুম। আ না, মীর কাসেমের ছেলে কি ডাক্তার? ব্যারিস্টার, ব্যারিস্টার। মীর কাসেম আইনজীবী। আলী মীর কাসেমের ছেলেকে আমি আয়না ঘরে ঢুকিয়ে দেব। তাহলে এই যে আয়না ঘরের ঘটনা, এইটা কি আইসিসিতে সর্বোচ্চ শাস্তি নি নিশ্চিত করার জন্য যথেষ্ট না? আই সাপোজ সো। কারণ এইটা যেটা বললেন, যে এটা খুবই সিস্টেম্যাটিক ভাবে, বেআইনিভাবে দেশের জনগণের বিরুদ্ধে যে অন্যায়, এবং আপনার আইসিসিতে যাওয়ার আপনার ২ টা ক্রাইটেরিয়া বলি আমি। এটাকে বলে ইস্যুস অফ অ্যাডমিসিবিলিটি। হুম, কখন আইসিসিতে আপনি যেতে পারবেন। একটা হচ্ছে যে আপনার বিরুদ্ধে একটা অন্যায় হয়েছে, ঘোরতর অন্যায়, বড় হুম, অন্যায়, যেমন আয়নাঘর, ইটস এ গ্রেভ ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। আপনার দেশে কোনো রেমেডি নাই। অর্থাৎ হুম, যে শাসক আছে, দে আর আনউইলিং টু হুম, ইনভেস্টিগেট অ্যান্ড প্রসিকিউট দ্য ক্রাইম, হুম, অথবা দে আর আনএবল। হুম, ধরেন আমার উইলিং, এই গভর্নমেন্ট বলল যে আমার ইচ্ছা আছে কিন্তু আমার সক্ষমতা নাই। হুম। সো ইন বোথ কেসেস আমাদের একটা একটা শর্ত স্যাটিসফাই করলেই আমরা উই ক্যান রেফার দিস কেস টু আইসিসি। তার মানে আপনি বলছেন যে আয়নাঘরের যে ঘটনা, এই আয়নাঘরের ঘটনাটাকেই শেখ হাসিনাকে আইসিসিতে ঝুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ঠিক তো? আই থিঙ্ক সো, ইয়েস। যদি তাই হয় যদি তাই হয় তাহলে আমরা ১ম এই আইসিসিতে আয়নাঘরের ঘটনা নিয়ে আমরা কেস সাবমিট কেন করব না? তাহলে এটা তাড়াতাড়ি হবে। কারণ আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে, এইখানে ভিকটিম আছে, সে বলতে পারবে, আয়নাঘর ওয়েল ডকুমেন্টেড ইন মিডিয়া এবং ডিজিএফআই বলবে আয়নাঘর কোথায়, তাই না? জি, এখন সরকার যেয়ে দেখতে পারবে আয়নাঘর কোথায় ছিল, কি অবস্থা। আমরা আয়নাঘরের ডকুমেন্ট গুলো এখন সিজ করতে পারবো ডিজিএফআই জি। থেকে। তাহলে আয়নাঘর নিয়ে আমরা কেন ১ম কেসটা সাবমিট করছি না বা কমিউনিকেশনটা সাবমিট করছি না? আমরা করতে পারবো। আমরা এই কাজটা শুরু করতে পারবো। যদিও আমাদের এখন পর্যন্ত ওই ডাইরেকশনে নাই আমরা। আমি আপনার সাথে 100% একমত যে আমরা শুধু আয়নাঘর নিয়ে উই ক্যান প্রসিড।
এখন প্রথম প্রসিডিউর আমি বলছি না আমরা অন্যগুলো ছেড়ে দেবো, আমি হ্যাঁ বলছি না। এক্স্যাক্টলি যেহেতু অন্যগুলোর ডকুমেন্টেশন অনেক প্রমাণ এগুলো অনেক কালেক্ট হ্যাঁ করা হ্যাঁ অনেক অনেক ইয়ে করব, অনেক কিন্তু হ্যাঁ আপনার আয়নাঘর অলমোস্ট রেডি। হ্যাঁ, এক্স্যাক্টলি সেই জন্য এটা নিয়ে যদি আমরা প্রথম সাবমিশনটা করি তাহলে এটা কেমন হয়? এটা আমার প্রপোজাল, আমার মনে হয় আমার দর্শকরাও হয়তো এই প্রপোজালের সাথে একমত হবে। No, absolutely. This is an excellent proposal. একটা শুধু ইস্যু হচ্ছে এখন আমাদের আইসিসি তে কমিউনিকেশন সাবমিট করার আগে উই হ্যাভ টু এঙ্গেজ দ্য গভর্নমেন্ট অফ দ্য ডে ওকে, বিকজ এখানে আমার দ্বিতীয় প্রশ্ন, জি সরকারের সাথে কি আপনাদের আলোচনা হয়েছে? মানে ধরেন আসিফ সরকারের আসিফ সাথে নজরুল ভাই তো এখন আইন মন্ত্রণালয়ের হ্যাঁ দায়িত্বে, আসিফ ভাইয়ের সাথে কি আলোচনা হয়েছে? সরকারের সাথে ইন্টারেস্টিং, তাই অফিসিয়ালি না? কোনো আমরা এখন কথা বলছি আসিফ ভাইয়ের সাথে কি আলোচনা আলোচনা হয়েছে? হয়েছে রাইট এটা রাইট এটা মানে বিপ্লবী সরকার, জনগণের সরকার হ্যাঁ কিরকম হতে পারে সেটার একটা উদাহরণ আর কি। হ্যাঁ, রাইট অফিসিয়ালি আমাদের অর্গানাইজেশনের সাথে কোনো আলোচনা হয় না, ইউ নো দ্যাট। আনঅফিসিয়ালি অ্যাজ ইউ নো যে উই আর অলসো কি বলে পার্ট অফ দ্য গ্রুপ, আমরা যে পার্ট একসাথে অফ কাজ দ্য করি, গ্রুপ দোজ হু আর ওয়ার্কিং ফর সেটা দ্য আসিফ ভাই জানেন, কিন্তু হ্যাঁ সরকারিভাবে আপনার মানে অফিসিয়ালি আপনি কবে কমিউনিকেট করবেন, কোনো প্ল্যান আছে? um, আমাদের উইল হ্যাভ এ মিটিং দিস উইক। আমরা এটা আমাদের এখানে একজন আইনজীবীও আছেন হু আর ওয়ার্কিং অন দিস ইস্যুস, দে আর ওয়ার্কিং প্রো বোনো। সো আমরা ওনাদের সাথে আলোচনা করে এই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেইল গত সপ্তাহে একটা আলোচনা করেছি যে হাউ উই ক্যান এঙ্গেজ দ্য গভর্নমেন্ট। সো একটা মডালিটি তৈরি করা, এবং আই অলরেডি স্পোক টু অ্যান অ্যাডভাইজার অফ দ্য আচ্ছা, গভর্নমেন্ট, সেটা অফিসিয়াল ক্যাপাসিটিতে না, বাট আমরা উই ডিসকাস হোয়াট ক্যান বি ডান, and I'm sure that some actions at least you will see some actions soon আর কি। আচ্ছা, এই আরেকটা প্রশ্ন আছে যে এই আপনার পুরো উদ্যোগের সাথে আমি যদিও জানি, জি তারপরে দর্শকদের জানার জন্য, এই পুরো উদ্যোগের সাথে আন্তর্জাতিক সংস্থা, মানবাধিকার সংস্থা কারা কারা যুক্ত হয়েছে এবং আমাদেরকে কারা হেল্প করছে, এটা নিয়ে যদি দর্শকদেরকে একটু বলেন। অবশ্যই। আম, আমরা পার্সোনালি আমাদের প্রফেশনাল নেটওয়ার্কের মধ্যে, অ্যান্ড ইউ নো দ্যাট ইউ হ্যাভ বিন ওয়ার্কিং উইথ, বা মানে পৃথিবীর নাম করা যেসব হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলো আছে, আমরা উই কোলাবোরেটেড অন ডিফারেন্ট ইস্যুস। সো আমরা মেড রিকোয়েস্ট যে এই ধরনের আমরা একটা কমিউনিকেশন সাবমিট করব, তোমরা আমাদের সাথে পার্টনার হবে কিনা। Already we have confirmation from RFK Human Rights, which is the Robert FK Human Rights, Asia Anti-Death Penalty Coalition Asia, and CPJP একটা organizations আছে। এই তিনটা organization confirmed us যে they will work with us, and a law firm connected to one of these organizations, they are also working with pro bono. I'm not going to name which law firms for a strategic reason. আমাদের সাথে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ফার্স্ট, তারপরে FIDH, ফোরাম এশিয়া, দ্য বাঞ্চ অফ গ্লোবাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলোর সাথে আমাদের কথা হয়েছে, সিভিকাসের সাথে আমাদের কথা হয়েছে। অ্যান্ড আই এম শিওর যে ওনারা একটু টাইম নিচ্ছেন ইন্টারনাল ডিসকাশনের জন্য, এবং দে আর ভেরি মাচ উইলিং টু টেক পার্ট। আমাদের উদ্যোগ হচ্ছে এইটাতে যত বেশি সংখ্যক গ্লোবাল পার্টনারকে অ্যাড করা যায়, এবং যাতে করে আমাদের কমিউনিকেশনটা একটা কম্প্রিহেন্সিভ, শুধু নট ইন টার্মস অফ ইস কন্টেন্ট, বাট অলসো ইন টার্মস অফ দ্য পিপল কোয়ালিশন দ্যাট আর সাবমিটিং। এক্স্যাক্টলি মোদ্দা কথা হচ্ছে উইল নট স্পেয়ার শেখ হাসিনা অর এনি অফ আর ক্রিমিনাল গ্যাং, যারা আমাদের ছাত্র ভাইদের বুকে গুলি চালিয়েছে, রক্ত ঝরিয়েছে, আমাদের ইতিহাসে নারকীয়তম হত্যাকাণ্ড করেছে। এনি মিনস, সেটা এই সরকারের মধ্য দিয়ে হোক, সেটা সরকারের বাইরে হোক, সেটা ICC দিয়ে হোক, অথবা অন্য কোনো ভাবে, উই উইল ব্রিং হার টু জাস্টিস। সে এখন পালিয়ে থাকবে কি দেশে এসে থাকবে সেটা আমাদের জন্য মুখ্য না। আর একটা প্রশ্ন, শাস্তিটা কি হতে পারে, সর্বোচ্চ শাস্তি কি? সর্বোচ্চ শাস্তি আপনি আন্তর্জাতিক আদালতের যেগুলো ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির কেস, আমি যেটা এক্সপেক্ট করি রিজনেবলি ভেরি লেংদি সেন্টেন্স, আমরা যেগুলোকে যাবজ্জীবন বলি বিষয়গুলো, মানে ওটা হচ্ছে বেসিক্যালি দ্য থ্রেশহোল্ড আর কি, এর বাইরে, কারণ ওখানে তো আর মৃত্যুদণ্ডের কোনো বিধান নাই।
সো দে ক্যান গেট দ্য ম্যাক্সিমাম সেন্টেন্স। গিভেন আমরা এটাকে কতটুকু মাত্রা এটাকে প্রুভ করতে পারি, কত কাউন্টে তাকে শাস্তি দিয়ে দেওয়া হয়, কত ধরনের অপরাধ সে করে উঠেছে। সো ইট ক্যান বি অ্যাম্পলিফাইড। কোনো লোক ধরেন 1000 বছর শাস্তি পেতে পারে। তাকে সাজাটা কোথায় কাটাতে হবে? অ্যাগেন এটা যদি রাষ্ট্র নিজে না করে, যদি আন্তর্জাতিক ক্রিমিনাল ট্রাইব্যুনাল করে, তাহলে ওই ব্যক্তি যদি পলাতক থাকে অন্য কোনো রাষ্ট্রে, ওই রাষ্ট্র যদি আইসিসি সিগনেটারি হয় বা পার্টি হয়, তাহলে ওই রাষ্ট্র তাকে গ্রেফতার করতে হবে এবং আইসিসি জুরিসডিকশন মতো তার সাজা নিশ্চিত করবে। কিন্তু তার মানে যে আমরা যেহেতু জানি যে আইসিসি সিগনেটারি ইন্ডিয়া না, তাই তো? ইন্ডিয়া যদি সিগনেটারি হতো তাহলে এখানে সাজা হলে ইন্ডিয়াকে অ্যারেস্ট করে ইন্ডিয়ার তিহার জেলে পাঠিয়ে দিতে হতো, তাই না? পাঠিয়ে দিতে হতো, রাইট? তো এখন যদি হতো তাহলে কত ভালো হতো। ইন্ডিয়া তো সিগনেটারি না, রাইট? এখন সেটা একটা ওর জন্য একটা এসকেপ, এবং সেই যে জন্য আমার মতে সে যদিও বলছে যে অমুক দেশে যেতে চায় তমুক দেশে যেতে চায়, বাট আপনি জানি যে সে আসলে ওই দেশগুলোতে যাবে না যেখানে তার এই বিচার ফেস করার ঝুঁকি আছে। সে ইন্ডিয়াতেই থেকে যাবে, যেভাবেই হোক সে টাইরে নাইরে করে ইন্ডিয়াতে থেকে যাবে। বা